ট্রেনে কোনো প্যান্ট্রি নেই, এখানে স্টেশনে যা খাবার অ্যাভেলেবেল আছে। আর আজ সকাল 5:30টায় এসে মালদায় নেমেছি। মালদায় তখন 10 ডিগ্রি টেম্পারেচার, মানে এখনো কনকনে ঠান্ডা। ওই সূর্য দেখে আর কি মনে শান্ত না। আর পিছনে রয়েছে বিকশিত ভারত, মানে নতুন ভারতের নতুন বছরের নতুন ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। এই যে এখানে লেখা রয়েছে পুলমি, এটা খুলে এইটা করলে এর মধ্যে থেকে আর কি বোতলটা রাখতে হবে। কোন স্টেশনে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, এটাই কিন্তু এখানে ডিসপ্লেতে চলছে। আর পিছনে এই হচ্ছে স্টেশনের নাম লেখা রয়েছে মালদা টাউন, যেটাকে আমি তো আমার ভাষায় বলছি বন্দে ভারতের তুতো ভাই। আজকে 8:50 ছাড়ছে, কালকে বাদ দিয়ে পরশু সকাল 3টে হচ্ছে পৌঁছানোর কথা। এই কোচের গায়ের এই যে ডিসপ্লেটা দেখুন, এটা হচ্ছে অমৃত ভারতের নতুনত্ব। মানে প্রিন্টেড যে নেম কার্ড টাইপের হয় সেগুলো থাকতো, কিন্তু এখানে দেখুন ডিজিটাল ডিসপ্লেতে ট্রেনের নাম, এটা কোন বগি সবকিছু যাচ্ছে। তবে যেহেতু ক্যামেরা দিয়ে এই ডিজিটাল লেখাটা ক্লিয়ার আসে না, ওই জন্য কেটে কেটে যাচ্ছে। অমৃত ভারতের এইটা হচ্ছে ইঞ্জিনটা, আর এরপরে হচ্ছে ট্রেনের বডিটা শুরু হচ্ছে এইদিকে। এবার এইখানে যে কানেকশনটা দেখুন, কানেকশনটা কিন্তু অন্যরকম। এটা হচ্ছে পুশ পুল মেকানিজমের অমৃত ভারত এক্সপ্রেস। ইঞ্জিনের পর এই যে বগিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আনরিজার্ভ, মানে জেনারেল। এবং জেনারেলে সিটিং ক্যাপাসিটি প্রত্যেকটা বগিতে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। এখন যে কোচগুলো যাচ্ছে এগুলো হচ্ছে স্লিপার, মানে বসা প্লাস শোয়া। এগুলো হচ্ছে রিজার্ভেশন কম্পার্টমেন্ট। আর অনলাইনে যে টিকিটটা বুক হচ্ছে অমৃত ভারতের, সেটা কিন্তু এই স্লিপারের জন্য। আর যেটা আপনার জেনারেল টিকিট আনরিজার্ভ ক্যাটাগরি, সেটা কিন্তু অনলাইন হবে না, সেটা আপনার কাউন্টার থেকে করতে হবে। স্লিপার সেলের ক্যাপাসিটি হচ্ছে এখানে 1 থেকে 80, 1 to 80। দুদিকেই দুটো ইঞ্জিন রয়েছে, কিন্তু এখানে কিন্তু ওই ট্রেনে এসে দাঁড়ালো, খুলে গেল ওই দিকের ইঞ্জিন, আবার আরেকদিকে সেই ইঞ্জিন লাগলো, এসব গল্প নেই। এই সেম ইঞ্জিন একটা ওদিকে রয়েছে, একটা এদিকে রয়েছে। আর ইঞ্জিনের এই ফ্রন্টের যে শেপটা, এটাকে বলছে এরোড্রাম শেপ। বাইরে থেকে যা যা দেখা যাচ্ছে সেগুলো আমি ট্রেন শুরুর আগেই আপনাদের বলে দিলাম। আর এই ট্রেনটার থিম কালার হচ্ছে স্যাফরন অ্যান্ড গ্রে। যে যে বড় বড় জাংশন স্টেশনগুলোর উপর দিয়ে এই ট্রেন ক্রস করবে, সেই নামগুলো কিন্তু এখানে শো করছে। যেমন এখানে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, রেনিগুন্টা, এইসব স্টেশনগুলোর উপর দিয়েও কিন্তু এই ট্রেনটা ক্রস হবে, সেটা বোর্ডে কিন্তু ডিসপ্লে হচ্ছে। এখানে লোয়ার বার্থে আমার সিট। এই ট্রেনে কিন্তু S1, এই ট্রেনে কিন্তু লেডিস কোটার সিট অ্যাভেলেবেল রয়েছে। এখানে হচ্ছে এই ওয়াটার বটল বা গ্লাস হোল্ডার রয়েছে, এটা খুলে এইটা করলে এর মধ্যে থেকে কি বোতলটা রাখতে হবে। আর দেখুন কিরকম নোংরা, কোনো রকম ক্লিনলিনেস নেই। এদিকে সুইচ রয়েছে মানে ফোন চার্জের জন্য, আর ফোনটা এখানে রেখে চার্জ করতে হবে। উপরের দিকে এখানে একটা মিরর রয়েছে যেটা ক্লিন রয়েছে। আর এদিকেও দেখুন এই মিডল বার্থটা, যেখানে এই মিডল বার্থে যে থাকবে তার জন্য মোবাইল হোল্ডার এইটা। আর এখানে চার্জার রয়েছে, এটা সুইচ চার্জিং পয়েন্টে, এছাড়া লাইট, ফ্যান, আর এপাশে আর একটা চার্জিং পয়েন্ট, সেটার সুইচ। আর দুপাশে এরকম হুক রয়েছে, এখানে 3টে আর এপাশেও 3টে রয়েছে। আর সেম অপশন এই উপরের দিকেও রয়েছে, ওই কর্নারে ওইখানে দেখুন মোবাইলটা রাখার জায়গা রয়েছে। মানে নিচে এখানে প্লাগটা গুঁজে দিয়ে উপরে যে থাকবে সে ওইখানে আর কি রাখবে। মিডল বার্থটা যে শোবে তার জন্য হচ্ছে এইটা হচ্ছে এই ওয়াটার বটল হোল্ডার। আর উপরের বার্থের জন্য ওইদিকে দেখুন একটা ওয়াটার বটল হোল্ডার রয়েছে, আর এপাশে উপরের বার্থে যে থাকবে এটা তার ওয়াটার বটল হোল্ডার। সাইড আপারেও সেম সিস্টেম। এইদিকে দেখুন ওয়াটার বটলের হোল্ডার রয়েছে, উপরে হুক রয়েছে, আর ওইদিকে হচ্ছে ওই জলের বোতলটা রাখবে, আর ওই কর্নারে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে। তবে নিচে ওয়াটার বটল হোল্ডার দেখতে পাচ্ছি না, আর ওখানে হচ্ছে মোবাইলটা রাখার জায়গা রয়েছে। এটাও ভায়োলেট, এটাও ভায়োলেট, মাঝখানটা একটু ফেডেড কালার রয়েছে, আবার উপরেরটা হচ্ছে ভায়োলেট। উপরে যেরকম ফ্যান থাকে নর্মাল স্লিপারেও একদম সেম 3খানা ফ্যান রয়েছে উপরে। আর এইদিকে হচ্ছে লাইট, তবে লাইটটা নর্মাল স্লিপারের থেকে একটু পাওয়ারফুল লাগছে, তবে সেটা নতুন বলে হয়তো হতে পারে। ফ্লোরে দেখুন এই সেই গ্লিটারিং স্ট্রিপ গুলো রয়েছে, যেটা রাত্রিবেলা যে প্যাসেজটা সেটাকে ডিনোট করবে। এপাশে একটা আর এদিকে একটা, এটা রাত হলে ওই গ্রিন যেরকম জ্বলে সেরকম জ্বলবে। এই যে টেবিলটা দিয়েছে এটা খুব হেল্পফুল।
এখানে একটা টেবিল না হলে হাতের জিনিস রাখার বা একটু চা রাখা এই ব্যাপারটা কিন্তু অসুবিধা হয়। এবার লাস্ট চমকটা দেখাচ্ছে, সেটা হচ্ছে সিট নাম্বারের চমক। 33 নিচে, 34 মিডল, 35 আপার, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম। কিন্তু 33 যার লোয়ার বার্থ তার কিন্তু অন্যান্য স্লিপারে ওই উইন্ডোটা হওয়ার কথা, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট যখন হবে, সিটিং এ দেখুন 35 হচ্ছে উইন্ডোতে বসছে, আর 34 মিডল তো মিডলেই ছিল, আর 33 এদিকে চলে আসছে। এখানে এরকম ম্যাজিক্যাল সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো যেরকম হয় স্লিপারে সেরকমই দিয়েছে, একটা গ্লাস আর একটা হচ্ছে ওই জালি জালি টাইপের যেরকম থাকে সেরকম। ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি, ট্রেন ছাড়লেই আবার আমার অন ডিউটি শুরু হয়ে যাবে। কাল রাতে ঘর থেকে বেরোনোর পর আর রাস্তায় কোথাও কিছু খাওয়া হয়নি, তো বিস্কুটের প্যাকেট খুলেছি, আমি বিস্কুট খাচ্ছি। আর ততক্ষণ আপনারা আমার পদাতিক এক্সপ্রেসের জার্নি ছোট ছোট কিছু ভিডিও, কিছু মোমেন্টস আমি তুলেছি, সেগুলো আপনারা দেখুন। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমার পদাতিক এক্সপ্রেসের জার্নির শটগুলো শেয়ার করছি, খুবই স্বল্প পরিসরে, তাই অবশ্যই ভিডিও ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। খুব তাড়াতাড়ি ফিরছি অমৃত ভারত। गाड़ी संख्या 12347 सोलापुर एक्सप्रेस सियालदाह झेड़े किशनगंज न्यू जलपाईगुड़ी न्यू कुचबिहार न्यू अलीपुरद्वार। আজকে অমৃত ভারতের হচ্ছে 5th রান, যেহেতু এটা রবিবার করে চলে, সো জানুয়ারির 4টে রবিবারে 4টে রান হয়েছে, আজকে এটা ফেব্রুয়ারির 1st রবিবারের এটা 5th রান হচ্ছে। এবং আজকে দেখলাম ফার্স্ট এই 8:50 ট্রেনটা ছাড়লো, এর আগে 4টে ডেটে কোনোদিন অন টাইম ছাড়েনি, 3 মিনিট 5 মিনিট লেট। সো আমার সাথে আপনারাও শুরু করুন অমৃত ভারত এক্সপ্রেসের 5ম দিনের যাত্রা। মালদা থেকে যে সমস্ত মানুষ ব্যাঙ্গালোর মানে এসএমবিটি ব্যাঙ্গালোর যেতে চাইবে, তাদের জন্য যে ট্রেনের অপশনগুলো থাকছে তার মধ্যে একটা হচ্ছে এই অমৃত ভারত। এছাড়া আপনার এসি সুপারফাস্ট আছে, হামসফর আছে, এছাড়াও আরো 2-3টে অন্যান্য ট্রেন আছে। হামসফর আর এসি সুপারফাস্ট হচ্ছে টোটাল এসি ট্রেন, আর আরো 2-3টে যেগুলো আছে সেগুলোতে স্লিপার ক্লাস কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এসিও আছে। তবে সেই স্লিপারগুলোর ভাড়া চেক করে আমি যেটা দেখলাম, সেখানে 770 থেকে 800 টাকার আশপাশে হচ্ছে বেস ফেয়ারটা, এবং সেগুলো এই অমৃত ভারতের থেকে কিন্তু যাচ্ছেও কম টাইমে। আর অমৃত ভারতে কিন্তু টাইম বেশি লাগছে, প্রায় 42 ঘন্টার উপর, এবং ভাড়া এখানে 925, মানে পুরো ব্যাঙ্গালোর যাওয়ার ক্ষেত্রে। সো ওই সানডে স্পেশাল অমৃত ভারতে যাওয়ার আগে কিন্তু আমার মনে হয় মানে এটাই যাবেন না অন্য কোনোটায় যাবেন সেটা বিবেচনা করা কিন্তু খুব জরুরি। নটা 22 বাজে আর 1 মিনিট স্টপেজ রয়েছে নিউ ফারাক্কাতে। আর এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটা একটা নতুনত্ব। অন্যান্য স্লিপার জার্নিতে আমরা কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা এর আগে কোথাও পাইনি। এই যে ফারাক্কা আমরা ক্রস করলাম, এই ফারাক্কার এই রোডটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH12,
আর এই যে রেল কাম এই রোড ব্রিজটা, এটা কিন্তু 1971-এ পাবলিক ইউজের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। রামপুরহাট আর আজিমগঞ্জ এই লাইন দুটো এসে হচ্ছে এই নিউ ফারাক্কাতে মিট করে মালদার দিকে যাচ্ছে, আর আমরা মালদার দিক থেকে আসছি। সেই কারণে কিন্তু নিউ ফারাক্কাকে বলা হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। ঝাড়খণ্ডে এই একটাই মাত্র স্টপেজ, আর সেটা হচ্ছে পাকুড়। এখানে টাইমিং হচ্ছে 10টা এবং 2 মিনিট হচ্ছে এখানে দাঁড়ানোর কথা, মানে 10টা 2-এ ছাড়বে। কিন্তু এই ট্রেন এখানে কিন্তু বিফোর টাইম এলো। এই ট্রেনে কোনো প্যান্ট্রি নেই। এখানে স্টেশনে যা খাবার অ্যাভেলেবেল আছে, মানে ট্রেন দাঁড়ালে, যেমন এখানে ঘুগনি, নারকেল, তারপর মুড়ি মাখা, ওই টাইপের জিনিসগুলো হাঁকছে। আর কিছু খাবার, মানে কিছু ফুড রেডিমেড এই বিভিন্ন স্টেশন এলে সেখান থেকে আইআরসিটিসির যে বয়রা থাকে তারা তুলছে। যেমন সকালে চা তুলেছে, ব্রেড অমলেট তুলেছে, বিস্কুট চিপস এরকম টুকটাক যাচ্ছে। কিন্তু প্যান্ট্রিতে যে রান্না করা হয় সেই সব ব্যাপার কিন্তু এই ট্রেনে আপনার নেই। এখানে তবে আপনি ই ক্যাটারিংটা কিন্তু করতে পারবেন, মানে যেটা আমাদের অ্যাপের মাধ্যমে পিএনআর দিয়ে খাবার বুক করা হয়, সেই ফ্যাসিলিটি আছে। বীরভূমের তৃতীয় বৃহত্তম শহর রামপুরহাট, আর সেই রামপুরহাটে আমাদের ট্রেন এখন এসে থেমেছে। এখানে 10টা 37-এ আসার কথা এবং 5 মিনিট হল্টিং টাইম রয়েছে, বা ট্রেন একটু লেট ঢুকলো। এখন বাজে হচ্ছে 10টা 44, তবে টাইম একই থাকছে। এখানে 5 মিনিট দাঁড়িয়ে আই থিঙ্ক 10:49-এ এখানে ছাড়বে। আর রামপুরহাটে কিন্তু প্রচুর খাবার দাবারের অপশন আছে, যেগুলো প্ল্যাটফর্মে আপনি ইজিলি অ্যাভেল করতে পারছেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো জায়গাতেই কিন্তু আপনি বাস সার্ভিস অ্যাভেল করতে পারবেন এই রামপুরহাট থেকে। আর যারা তারাপীঠ ঘন ঘন আসেন তাদের জন্য তো রামপুরহাট নিয়ে নতুন করে আর আমার বলার কিছু নেই। এটা হচ্ছে পাকুড়ের দিক থেকে ট্রেনটা আমাদের এলো এবং যাবে এটা বর্ধমানের দিকে। আর এই রামপুরহাটকে আমরা জংশন বলি, তার কারণ হচ্ছে পাকুড় আর দুমকা এই দুটো লাইন এসে এই রামপুরহাটে হচ্ছে মিট করছে। মালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেস জার্নি শুরু করছে। মালদার পর আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ক্রস করছে। তারপর এখন আমরা জার্নি করছি বীরভূমের উপর দিয়ে। বীরভূমে এখানে রামপুরহাট ক্রস করে এলাম এবং সামনে বোলপুর আসছে। এরপর পূর্ব বর্ধমান হয়ে এই ট্রেন চলে যাবে হচ্ছে আপনার হুগলি হাওড়ার দিকে। তারপর আবার পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরকে ছুঁয়ে এই ট্রেন পশ্চিমবঙ্গে জার্নি শেষ করে ঢুকে যাবে আপনার উড়িষ্যাতে। আর পশ্চিমবঙ্গে এই ট্রেনের শেষ স্টপেজ হচ্ছে বেলদা, যেটা আপনার খড়গপুরের পর আসছে কন্টাই রোড, যেটার আগে নাম ছিল। আর তারপর উড়িষ্যাতে ঢুকে যাবে। আর উড়িষ্যায় এই ট্রেনে ফার্স্ট স্টপেজ দেবে জলেশ্বরে। এগারোটা 48-এ বোলপুরে ঢোকার টাইম। বোলপুর অর্থাৎ যারা শান্তিনিকেতন আসেন বা শান্তিনিকেতন আসতে চান, বিশ্বভারতী দেখতে চান, তাদের এই বোলপুর স্টেশনে কিন্তু আসতে হয়। আর এখানে 2 মিনিটের স্টপেজ রয়েছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। মোট 6টা রাজ্যের উপর দিয়ে কিন্তু জার্নিটা কমপ্লিট করে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এরপর উড়িষ্যা এবং তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং শেষ হচ্ছে কর্ণাটকের এসএমভিটি। এতগুলো স্টেশনের উপর দিয়ে জার্নি শেষ করে মঙ্গলবারে গিয়ে সকাল 3টে পৌঁছানোর কথা, যদি ট্রেন অন টাইমে চলে। এই যেখানে আমরা বসে আছি সেখানে এই ঢোকা এবং বেরোনোর যে এন্ট্রি এক্সিট যে জায়গাটা থাকে, এই প্যাসেজের দুদিকে কিন্তু বোর্ড লাগানো আছে। যেরকম ডিসপ্লে আপনাদের ট্রেনের বাইরের গায়ে লাগানো রয়েছে ঠিক সেরকম ডিসপ্লে, এবং সেখানেও একই ইনফরমেশন কিন্তু চলছে। মানে বন্দে ভারতের যে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম একটা বড় ডিসপ্লেতে থাকে, এখানে সেটা একটা ছোট এবং সেখানে শুধু লেখা যাবে এরকম একটা ডিসপ্লে রয়েছে। এখানে স্লিপারগুলো কিন্তু আপনার সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে আসছে।
এর আগে আমরা যে সমস্ত ট্রেনে এতকাল ধরে জার্নি করে এসেছি সেখানে এসিতে এই ফেসিলিটিটা ছিল। অমৃত ভারতের ক্ষেত্রে কিন্তু এই ফেসিলিটিটা এবার স্লিপারেও আমরা প্যাসেঞ্জাররা দেখতে পাবো। এখানে একটা মিরর দিয়েছে আর সেই সাথে এখানে বেসিন রয়েছে। আর এখানকার সিস্টেমটা আবার একটু ইকোনমি ছোঁয়া আছে, মানে এসি ইকোনমিতে এই ধরনের সিস্টেম থাকে। এখানে পায়ে পুশ করলে এখানে উপরে জল পড়বে, আর এদিকে হচ্ছে হ্যান্ড ওয়াশের জন্য এরকম প্রেস করলে লিকুইড পড়ছে। এবার সেটা এখানে জলে হাত ধুয়ে ফেলো, ব্যাস হাত পরিষ্কার, খাওয়ার জন্য হাত একদম পরিষ্কার হয়ে গেল। বাথরুমগুলোতে আবার নাম্বারিং রয়েছে, এটা 3 নম্বর বাথরুম ওয়েস্টার্নে, আর এদিকে এটা হচ্ছে 4 নম্বর, আর ওইদিকে ওই দুটো রয়েছে 1 আর 2। দরজাটাকে এদিকে টানতে হবে, নিজে ঢুকে যাব, তারপর আবার এই দরজা বন্ধ হয়ে গেল, এদিকে ছিটকিনি চলে যাবে, এদিকে মানে এই জায়গাটাকে দরজার এই ফোল্ডিং পার্টিশনের মতো একটা অবস্থা হয়েছে। আর এদিকে হুক রয়েছে, এদিকে হ্যান্ডেল রয়েছে, এদিকে একটা খাপ দিয়েছে কিছু জিনিস রাখার দরকার হলে, ফোন বা অন্য কিছু দরকার হলে। আর এদিকে একই সিস্টেম, বেসিনে এখানে পুশ করতে হবে, এদিকে জল পড়বে, আর এদিকে হ্যান্ড ওয়াশের লিকুইড। আর এখানে কোনো জিনিস রাখার দরকার হলে রাখা যাবে, যেরকম যখন ব্রাশ করছে পেস্টটা রেখে ব্রাশ করলো। এদিকে মিরর রয়েছে, আর এইদিকে আপনার একটা হ্যান্ডেল সাপোর্ট রয়েছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন সিস্টেম। আর এদিকে মগ, এই মগটা তো আর চেঞ্জ হবে না। আর এটা হচ্ছে টিস্যু রোলে, কিন্তু টিস্যু নেই। আর এটা হচ্ছে জেট স্প্রে। সো এই হচ্ছে গোটা ওয়েস্টার্ন বাথরুমটা। আচ্ছা, ইন্ডিয়ানের দরজাটা আগের মতোই, কোনো অভিনবত্ব নেই। এদিকে হুক দিয়ে দিয়েছে, এদিকে জেট স্প্রে রয়েছে, এদিকে ফ্লাশ সিস্টেম কাজ করছে, জলের ব্যবস্থাপনা ভালো, ইয়েস জল পড়ছে, এদিকে মগ। আর এদিকে আবার সেই পুশ পুল সিস্টেম, এদিকে প্রেস করলে এখান থেকে জল পড়বে, আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশের সিস্টেম রয়েছে। আর এখানে সেই একই জায়গা, আর এটা মিরর, আর এদিকে একটা রডের সাপোর্ট রয়েছে, এদিকে একটা পকেট রয়েছে। এই হচ্ছে ইন্ডিয়ান। এই যে যাতায়াতের জায়গাটা, এই জায়গাটাও দেখুন অন্যরকম হয়েছে। নর্মাল স্লিপারের ট্রেনগুলো আমরা কিন্তু এরকম দেখি না। দুশো 234 কিলোমিটার রাস্তা ক্রস করে আমাদের ট্রেন এখন এলো হচ্ছে বর্ধমান স্টেশনে। এখানে টাইমিং হচ্ছে 1:20 আসার, আর 2 মিনিট দাঁড়ানোর কথা। তবে এখানে কিন্তু ট্রেন বিফোর এসছে, 10 মিনিট বিফোর, 1:10-এ ট্রেন ঢুকলো। আজকে খানা জংশনের দিক থেকে এলো, আর এই লাইনটা ওইদিকে হচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে। খানা আর কাটোয়ার লাইন দুটো এসে মিশছে হচ্ছে এই বর্ধমানে, সেই কারণে কিন্তু বর্ধমানকে বলা হয় জংশন। ট্রেন এখন ডানকুনিতে ঢুকেছে। ডানকুনিতে টাইমিং ছিল হচ্ছে 2:55, আর 5 মিনিট হচ্ছে এখানে দাঁড়ানোর কথা, কিন্তু ট্রেন এখানে বিফোর টাইম ঢুকেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:38 মিনিট। এই ডানকুনি অ্যাকচুয়ালি হাওড়া বর্ধমান কজ লাইনে পড়ছে। হাওড়া বর্ধমান লাইনটা কিন্তু 1917 সালে মানে এস্টাবলিশ হয়েছে, তারপর থেকে কিন্তু এই রেল ট্র্যাকে রেল চলতে শুরু করে দিয়েছে। আর 1932-এ এই ডানকুনিকে কানেক্ট করা হয়েছিল দমদমের সাথে। মানে দমদমের সাথে কানেক্ট হওয়ার পর কিন্তু ডানকুনি থেকে শিয়ালদায় মানে এই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু মানে আগের থেকে অনেক বেশি ইজি হয়ে গেছে। হাওড়া থেকে 12 কিলোমিটার দূরত্বে রয়েছে, আর এই আন্দুলের এই ট্রেনটা পৌঁছানোর টাইম হচ্ছে 4:15, আর এখানে দাঁড়ানোর সময় 5 মিনিট, এবং
আরে আগে আমাদের নামতে দাও, পরপর সমানে তোমরাই উঠে যাচ্ছ, তোমরাই আগে উঠবে, তোমরাই আগে নামবে, সব তোমরাই করবে। সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের মধ্যে এই খড়গপুর আসছে। এই খড়গপুরে কিন্তু টাইমিং 5:45, 5 মিনিট এখানে দাঁড়াবে, 5:50 ছাড়বে, কিন্তু ট্রেন এখানে বিফোর টাইম ঢুকেছে, 5:35 ট্রেন এখানে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার এই অমৃত ভারতের জার্নিটা এই খড়গপুরেই শেষ করলাম, কারণ ট্রেনের ভিতরে কি আছে না আছে, বাথরুমে কি আছে না আছে, এভরিথিং আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। সো সেটা দেখানোর জন্য আমার মনে হয় এই অবধি আসাটাই এনাফ। অমৃত ভারতের জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়, আজকের মতো টাটা, ভালো থাকবেন। মঙ্গলবার দিন আবার ওই এসএমভিটি থেকে ছেড়ে আমাদের মালদার দিকে আসে, মঙ্গলবার ওখান থেকে জার্নি শুরু হয়। আর এই গোটা যাত্রা পথে যদি আনরিজার্ভ মানে যেটা জিএস জেনারেলে যদি জার্নি করেন, তাহলে টিকিটের ভাড়া আপনার পড়বে হচ্ছে 440 টাকা। Cahaya.